আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা জানতে চলেছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে কাজ করে। এআই বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রায় মহা একটা বিপ্লব ঘটিয়েছে, আর সবচেয়ে বেশি পরিচিত হয়েছি স্যামসাং গ্যালাক্সির একটা ফোন লঞ্চ হওয়ার পরে এবং বর্তমানে আইফোন 16 প্রো ম্যাক্স এআই প্রযুক্তিতে নির্মিত। আসলে এআই কিভাবে আবিষ্কার হলো, এআই কিভাবে কাজ করে, এআই কি মানব জীবনের জন্য অথবা মানবের ভবিষ্যতে মানব প্রজন্মের জন্য কি হুমকি স্বরূপ? এআই কি আমাদের কর্মসংস্থানের সংকট নিয়ে আসবে, নাকি এআই আমাদের কর্মসংস্থানে বৃদ্ধি করবে? এআই কি আমাদের ভবিষ্যৎ অন্ধকার করবে, নাকি এআই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে? ইত্যাদি বিষয় নিয়ে এআই কিভাবে কাজ করে, এআই কিভাবে তৈরি হলো, এআই এর খুঁটিনাটির যত ইতিহাস আছে সকল বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনি এআই সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবো না, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো এত বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। আর তার আগে লাল বাটনটা টিপ দেন, সাবস্ক্রাইব বাটনটা টিপ দেন। এআই কিভাবে আবিষ্কার হয়েছিল অথবা কিভাবে কাজ করে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই যাই বলি না কেন, এটা প্রায় বলতে গেলে মানব মস্তিষ্কের মতো কাজ করে। কিছু ক্ষেত্রে এরা মানব মস্তিষ্কেরও হার মানিয়ে দেয়। মানবকে পিছু ফেলে এআই বর্তমানে বিভিন্ন স্থানে মানবের থেকেও বেশি দক্ষতার সাথে কাজ করছে। সহজ ভাষায় এআই এমন একটা যন্ত্র যা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, সহজে ও সুন্দরভাবে যে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারে। এআই এর ধারণা প্রথমত 1950 এর দশকে উঠে আসে, যখন বিজ্ঞানী অ্যালান টুরিং প্রশ্ন করেন কিভাবে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ একটা কম্পিউটার নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে, একটা মেশিন চিন্তা করতে পারবে এবং মানুষের মতোই কাজকর্ম নিজ চিন্তা দ্বারা সম্পূর্ণ করতে পারবে। এরপর থেকে এআই নিয়ে কাজ করা চলমান থাকে এবং আজকে আমাদের জীবনে এআই বড় একটা স্থান দখল করে নিয়েছে। এখন আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি। আসলে আপনার সামনে এই যে একটা ম্যাথ দিয়েছি, এই ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে আপনি কার উপর বেশি ভরসা রাখবেন, মানব মস্তিষ্ক নাকি ক্যালকুলেটর? নিঃসন্দেহে আপনি ক্যালকুলেটরের উপর বেশি ভরসা করবেন। বর্তমান সময়ে বাস্তব জীবন কিংবা শিল্প সকল ক্ষেত্রেই মেশিনের ব্যবহার। মেশিন কিংবা রোবট কিভাবে কাজ করে, এই প্রশ্নটা যখন সামনে আসে তখনই সামনে আসে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধি। মেশিনের মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া থাকে, যার নির্দেশনা অনুযায়ী মেশিন কাজ করে। মেশিন ওই প্রোগ্রামে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। মেশিন নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না অথবা নিজে নিজে কাজ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে মেশিনের মধ্যে এমন কিছু প্রোগ্রাম ইনপুট করা হচ্ছে, যার কারণে মেশিন নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, নিজে নিজ দক্ষতায় একটা কাজ সম্পূর্ণ করতে পারে, নিজের ভুল থেকে নিজে শিক্ষা নিতে পারে। ঠিক মানবের না, একজন মানুষ যেমন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কাজ করার সময় ওই ভুলটাকে বাদ দিয়ে নতুন করে কাজ করতে শিখে, তেমনি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোড ইনপুট করার পর থেকে একটা মেশিন বর্তমানে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার ওই কাজটি যখন করতে যায় তখন ওই ভুল সিদ্ধান্তকে বাদ দিয়ে সঠিকভাবে কাজটি করতে পারে। আমরা চারিদিকে খেয়াল করলে দেখতে পাবো বর্তমানে এআই এতটাই সূক্ষ্মভাবে কাজ করে যা মানবকেও হার মানিয়ে দিচ্ছে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি নিজের অজান্তেই এআই এর অনেক ফিচার আমরা ব্যবহার করে থাকি, এমনকি এআই দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। এখন মাথার মধ্যে প্রশ্ন আসছে না, এআই দিয়ে আমরা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছি? আমরা যখন ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করি তখন এআই আমাদের পরবর্তী কোন ধরনের ভিডিও আসবে তা সিলেক্ট করে দেয়। এই ক্ষেত্রে এআই দ্বারা আমরা নিয়ন্ত্রণ হচ্ছি। তাছাড়াও আমরা যখন চ্যাটিং করি তখন কোন ধরনের ওয়ার্ড এর পরে আসবে তাও এআই নিয়ন্ত্রণ করে। আর এছাড়াও ভয়েসকে টেক্সটে রূপান্তর এবং টেক্সটকে ভয়েসে রূপান্তর একটা স্ক্রিপ্ট লিখে দিলে এআই একজন মানবের ন্যায় ওই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও তৈরি করছে এবং কি আমাদের করা প্রশ্নের উত্তর দেয় এবং নির্দেশনা অনুযায়ী ইমেজ তৈরি করছে, নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করছে এবং নির্দেশনা অনুযায়ী অবজেক্ট চিহ্নিত করছে। অ্যাডভান্স টেকনোলজি সকল ক্ষেত্রেই এআই এর ব্যবহার হয়। এআই এর পরিধি সুবিশাল, যার জন্য আমি প্রথমে বলেছি এআই সম্পর্কে জানতে হলে আপনাকে ধৈর্য ধরে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। প্রথমে একটা উদাহরণ দিয়ে বলা যাক, বর্তমানে চীনের একটা জনপ্রিয় গেম হচ্ছে গো, যার প্রত্যেক বছর
একটা বিশাল পরিসরে আয়োজন করা হয়। এই গো গেমের পসিবল মুভের সংখ্যা মহাবিশ্বের পারমাণবিক সংখ্যার চেয়েও বেশি। 2016 সালে যখন এই গো গেমের আয়োজন করা হয় তখন আলফাগো এআই এর প্রতিপক্ষ হয়ে খেলে পৃথিবীর সবচেয়ে বড় গো প্লেয়ার লিস অ্যাডাল, যেখানে তাদের দুজনের মধ্যে মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং কি আলফাগো এমন কিছু চাল দেয় যা এর আগে মানব কল্পনাও করতে পারে নাই। এবার প্রশ্ন আসা যাক, এআই এর সূচনা কিভাবে হলো এবং এআই কিভাবে কাজ করে। এআই এর ধারণাটি প্রাচীন হলো। এআই নিয়ে বড় পরিসরে কাজ শুরু হয় 20 শতকের মাঝামাঝির দিকে। 1957 সালে সাইকোলজিস্ট ফ্রাঙ্ক রেসনবেল্ট নিউরাল নেটওয়ার্কের পারসেপট্রন তৈরি করেন যা ছেলে এবং মেয়েকে আলাদা করতে পারত। This perceptron is being trained to recognize the difference between males and females. After training on lots of examples, it's given new faces it has never seen and is able to successfully distinguish male from female. সেই সময় পারসেপট্রনের এই বিষয়টি মানুষের মধ্যে বহুত পরিসরে আলোচনার জন্ম দেয়। যদিও হাইপ অনুযায়ী নিউরাল নেটওয়ার্কটি কাজ করেনি, তারপরেও কিন্তু এআই নিয়ে কাজ করা বন্ধ হয়ে যায়নি, যার ফলে 1986 সালে সর্বপ্রথম সেলফ ড্রাইভিং কার তৈরি হয় যা ঘন্টায় নিজে নিজে 2 কিলোমিটার/আওয়ার বেগে চলতে পারত এবং এটি এলভিন নামক নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করত। পরবর্তীতে 1994 সালে ইয়ং লিকুন প্রথম এমন নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন যা হাতে লেখা সংখ্যা শনাক্ত করতে পারত। এভাবে এআই এগোতে থাকে। বর্তমানে এআই কোথায় এসে পৌঁছেছে তা আমার থেকে হয়তো আপনিও ভালো জানেন। এখন প্রশ্ন আসা যাক, এআই কিভাবে কাজ করে এবং এআই কে কিভাবে শিক্ষা দেওয়া হয়। এআই মূলত মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মাধ্যমে কাজ করে। মেশিন লার্নিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কম্পিউটারের অ্যালগরিদমের মাধ্যমে বড় ডেটা সেট থেকে শিখতে পারে এবং ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি উন্নত ফর্ম যা মানুষের মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্কের ব্যবহার করে শিখতে থাকে। এর মাধ্যমে এআই বিভিন্ন ধরনের ডেটা থেকে নিজে নিজে শিক্ষা নিতে পারে এবং নিজের ভুল থেকে পরবর্তীতে সঠিক শিক্ষা নিতে পারে। এখন বিস্তারিত বুঝিয়ে বলা যাক। এআই বিষয়টি বিশাল ধারণা, এর পিছনে রয়েছে কমপ্লেক্স সব গাণিতিক বিষয়। এরপরেও যতটা সম্ভব সহজ ভাষায় বুঝিয়ে বলা যায় ততটাই সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। এআই বুঝতে হলে সর্বপ্রথম আপনাকে মেশিন লার্নিং বা মেশিনের শিক্ষা বুঝতে হবে। মেশিন লার্নিং হচ্ছে মেশিনকে শেখানো কিভাবে একটা কাজ সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ কিভাবে একটা ছবিতে থাকা অবজেক্ট শনাক্ত করবে, কিভাবে একটা ভয়েসে কি বলছে তা বুঝে তা টেক্সটে কনভার্ট করবে অথবা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে অথবা নির্দেশনা অনুযায়ী ছবি তৈরি করবে, নির্দেশনা অনুযায়ী যে কোনো বিষয়বস্তুকে উপস্থাপনা করবে। মেশিনকে শেখানোর পদ্ধতি মূলত 3 ধরনের। 1 সুপারভাইজ লার্নিং, 2 আনসুপারভাইজ লার্নিং, 3 রিইনফোর্সমেন্ট লার্নিং। এবার আসি 1 সুপারভাইজ লার্নিং। এই পদ্ধতিতে মেশিনকে অনেকগুলো ছবি দেওয়া হয় এবং বলে দেওয়া হয় ছবিতে থাকা বিষয়টি। এবার মনে করা যাক আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা বিভিন্ন গাড়ির 1000 ছবি মেশিনকে দিলাম এবং বলে দিলাম এগুলো মেশিন। এরপরে মেশিনকে ওই ছবিগুলোর বাইরে অন্য একটা ছবি দিয়ে যখন আমি জিজ্ঞাসা করব এটা কি, তখন মেশিন নিঃসন্দেহে বলে দেব এটা একটা কার। অর্থাৎ আমরা যেমন বাচ্চাদের বিভিন্ন জিনিস শিখাই, যেমন হ্যান্ড অত হাত, হেড অত মাথা, এই ফিলে দেখায় দেখায় বাপ মায়েরা, আমার বাপ মায়ের দেখছি ছোটবেলায় আমাদেরকে হ্যান্ড অত হাত এইভাবে দেখাইতো, হেড অত মাথা এইভাবে দেখাইতো। এই দেখাই নেওয়ার পরে পরবর্তীতে যখন জিজ্ঞাসা করতো হ্যান্ড অত কি, আমরা তখন হাতটা দেখাই বলতাম হ্যান্ড অত হাত, হেড অত কি, হেড অত মাথা। তেমনি মেশিনকে যখন একটা গাড়ি দিয়ে আমরা বলে দিতে আসি যে এই যে গাড়ি কার, এই গাড়িটাকে পরবর্তীতে যদি অন্য একটা গাড়িকেও দেওয়া হয় তখন ওই গাড়িটা কীরকম দেখতে তার উপর বিশ্লেষণ করে মেশিন সেই বাচ্চাদের ন্যায় অথবা মানুষের ন্যায় রিপিট করে বলে দিচ্ছে যে এটা একটা কার বা গাড়ি। দ্বিতীয় পদ্ধতি হলো আনসুপারভাইজড লার্নিং। এই পদ্ধতিতে মেশিন সিমিলার প্যাটার্নগুলোকে আলাদা করতে শেখে। ধরুন আপনি মেশিনকে অনেকগুলা মানুষ এবং অনেকগুলা গরুর ছবি দিয়েছেন, এর আগে মেশিনকে বলে দিয়েছেন মানুষ দেখতে এরকম, গরু দেখতে এরকম। এরপরে যখন আমি অনেকগুলা ছবি মেশিনকে দেব মানুষ এবং গরুর, তখন মানুষের ছবিগুলো এক সাইড করবে এবং গরুর ছবিগুলো এক সাইড আলাদা করে আমাদেরকে দেখাইয়া দিবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় নাম্বার, রিইনফোর্সমেন্ট লার্নিং।
এই পদ্ধতিতেই এআই কে শিক্ষা দেওয়া হয়। এই পদ্ধতিতে মেশিন তার ভুল থেকে শিখে, নতুন জিনিস দেখে শিখে, মানুষের করা প্রশ্ন থেকে শিখে, মেশিনও তার ভুল থেকে নতুন একটা জিনিস দেখে এবং অন্যের করা প্রশ্ন থেকে, অন্যের করা দেওয়া উত্তর থেকে, বিভিন্ন স্থান থেকে মানবের ন্যায় শিখে। যেমন মনে করেন মেশিন তার সাথে নিজে নিজে দাবা খেলছে এবং তার দেওয়া ভুল সিদ্ধান্ত থেকে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে এবং ওই ভুলটাকে থেকে সে এমনভাবে শিখে নিচ্ছে, পরবর্তীতে সে আর ওই ভুল চালটা দিচ্ছে না। যেমন প্রথম বলা আলফাগো এআই কে এই পদ্ধতিতে ট্রেনিং করা হয়েছিল। এখন আমরা মানুষ এবং মেশিনের শেখার পদ্ধতি একই বলতে পারি, তবে মানবের থেকে মেশিন স্বল্প সময় অধিক পরিমাণ শিক্ষা নিতে পারে। মেশিনকে যত পরিমাণ ডেটা ইনপুট দেওয়া যাবে মেশিন তত বেশি দক্ষ হবে। মেশিনকে যত বেশি একটা গেম খেলা অথবা বিভিন্ন বিষয়ের মাধ্যমে ট্রেন করা যাবে ততই বেশি মেশিন শিক্ষা নিতে পারবে এবং তার ভুল ততই বেশি কমিয়ে আনতে পারবে। এবার প্রশ্ন আসতে পারে, মেশিনের তো আর মানবের মতো মস্তিষ্ক নাই, তাহলে মেশিন কিভাবে শেখে, কিভাবে জিনিসটাকে মুখস্থ করে রাখে অথবা ক্যাপচার করে রাখে? এর উত্তর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক বলে এমন কিছু সামনে আসে যা মূলত হচ্ছে গণিত। তবে গাণিতিক বিশ্লেষণে যাওয়ার আগে কিছু বিষয় সহজে বুঝিয়ে বলা যাক। আমরা সর্বপ্রথম খুব সাধারণ একটা নিউরাল নেটওয়ার্ক বিবেচনা করি। এখানে 3টি ইনপুট নিউরাল রয়েছে, যেখানে মনে করি এর মধ্যে আমরা পান্ডার ছবি ডিটেক্ট করব। এর জন্য আমরা ইনপুটের 3টি স্থানে 3 জন মানুষকে বিবেচনা করি। সেই সাথে একটি বিবেচনা করি প্রথম জন পান্ডার কান, দ্বিতীয় জন পান্ডার নাক ও তৃতীয় জন পান্ডার চোখ বিশেষজ্ঞ। তার মানে আমরা এদেরকে ট্রেন্ড হিসাবে বিবেচনা করছি, কিন্তু এরা কিভাবে ট্রেন্ড হবে তা পরে বলছি। এখানে আমরা যদি ইনপুটে একটা পান্ডা ছবি দেই তখন এরা নাম্বারের মাধ্যমে এদের মনের ভাব প্রকাশ করবে, যা হবে 0 থেকে 1 এর মধ্যবর্তী স্থানে। অর্থাৎ ছবিতে দেওয়া পান্ডার কান কতটা পান্ডার কানের মতো তার উপর ভিত্তি করে প্রথম জন নাম্বার দিবে। মনে করি প্রথম জন নাম্বার দিবে 0.8, কেননা পান্ডার কানটা একটু ইউনিক সকল প্রাণীর কানের থেকে। এরপরে মনে করি দ্বিতীয় লোকটি পান্ডার চোখ দেখে 0.9 রেটিং নেবে। আমরা জানি অথবা আমরা দেখতে পাই পান্ডার চোখও অন্য সব প্রাণীর থেকে একটু আলাদা। এবার আসা যাক পান্ডার নাক। আমরা মনে করি তৃতীয় ব্যক্তিটি 0.5 রেটিং দেবে, কেননা পান্ডার নাকের সাথে অনেক প্রাণীরই নাকের প্রায় মিল রয়েছে। প্রথম 3 জনের দেওয়া রেটিং চলে যাবে দ্বিতীয় জনের কাছে, যাকে নিউরাল নেটওয়ার্কের ভাষায় হিডেন লেয়ার বলা হয়। হিডেন লেয়ারে থাকা ব্যক্তি প্রথম সারি থেকে পাওয়া নাম্বারের সাথে কিছু সংখ্যা গুণ করবে এবং যোগ করবে। এই যে হিডেন লেয়ারে থাকা ব্যক্তি যে কিছু সংখ্যা গুণ করবে তা কিন্তু পান্ডার চোখ, মুখ, নাক এর ইউনিকনেসের উপর ভিত্তি করে গুণ করবে। মনে করি প্রথমটির সাথে 0.4 এবং দ্বিতীয়টির সাথে 0.4 এবং তৃতীয়টির সাথে 0.2 গুণ করবে। তারপরে সবগুলো নাম্বারকে যোগ করবে। তাহলে ফেস ইকুয়াল টু দাঁড়াচ্ছে কান ইন্টু 0.4 এবং প্লাস চোখ ইন্টু 0.4 প্লাস নাক ইন্টু 0.2। এখন কানের জন্য আমরা রেটিং পেয়েছিলাম 0.8 এবং চোখের জন্য আমরা রেটিং পেয়েছিলাম 0.9 এবং নাকের জন্য আমরা রেটিং পেয়েছিলাম 0.5। এই সবগুলোকে গুণ করি এবং যোগ করি, সবশেষ আমরা রেজাল্ট পাচ্ছি 0.78। অর্থাৎ হিডেন লেয়ার এটিকে 78% পান্ডার ছবি মনে করছে, আর 50%-এর উপরে গেলেই মেশিন ধরে নেয় এটা পান্ডার ছবি, অথবা 50%-এর নিচে যদি আসতো রেটিং তাহলে মেশিন ধরে নিত এটা পান্ডার ছবি নয়, এটা অন্য কোনো প্রাণীর ছবি। এবার পান্ডার পরিবর্তে আমরা একটা বিড়ালের ছবি মনে করি। এক্ষেত্রে প্রথম ব্যক্তি যেহেতু বিড়ালের কান আলাদা তাই 0.3 এবং যেহেতু বিড়ালের চোখ এবং পান্ডার চোখের মিল নাই তাই দ্বিতীয় ব্যক্তি 0.2 এবং তৃতীয় ব্যক্তি 0.6 রেটিং দিবে, কেননা পান্ডার মুখ এবং বিড়ালের মুখ একটু মিল আছে। তাহলে হিডেন লেয়ার থেকে ফাইনাল রেজাল্ট হবে 0.32, যা আমি একটু আগে বলেছি 50%-এর নিচে আসলে মেশিন বলবে এটা পান্ডার ছবি নয়, এটা অন্য কোনো প্রাণীর ছবি। আর এই প্রক্রিয়ায় যদি তার দেওয়া নির্দেশনা সঠিক না হয় তাহলে ফাইনাল লেয়ার হিডেন লেয়ারকে জানাবে তার দেওয়া উত্তরটি সঠিক নয় এবং হিডেন লেয়ার তার পূর্ববর্তী প্রথম যে লেয়ারটি সেই লেয়ারটিকে জানাবে এই দেওয়া উত্তরটি সঠিক নয় এবং এই ভুল থেকে তারা শিক্ষা নেবে এবং পরবর্তীতে তারা এই রকম ভুল আর দ্বিতীয়বার করবে না।
এই সিস্টেমটাকে পরিচালনা করার জন্য মানবকে হাজার হাজার পান্ডার ছবি ইনপুট করতে হবে, তারপরে পরীক্ষা করতে হবে যে আসলেই নিউরাল নেটওয়ার্ক কি পান্ডার ছবিকে সঠিকভাবে অ্যান্সার দিতে পারছে কিনা। আর যদি কোনো কারণে সঠিক রেজাল্ট না আসে তাহলে ব্যাক প্রপাগেশনের মাধ্যমে পিছনে থাকা লেয়ারগুলোকে জানানো হবে। এভাবেই এই নিউরাল নেটওয়ার্ক কি পান্ডার ছবি সহ আরো অনেক অনেক মানে যে কোনো বিষয়ে কাজের উপর দক্ষ হয়ে ওঠে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, মেশিনের কাছে চোখ, নাক, কান, মুখ এগুলো বলতে কোনো শব্দই নেই, তাহলে এরা কিভাবে ডিটেক্ট করে? মেশিনের ভাষা হচ্ছে দুটি, এক জিরো, দ্বিতীয় অন। মেশিন জিরো অন অথবা অফ অনের মাধ্যমে যে কোনো জিনিসকে নির্দেশ করে। তাহলে এই বিবেচনায় নিউরাল নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে? আর এর উত্তর সেই একই বিষয়, ম্যাথ। এখন ম্যাথের বিষয়গুলো যদি বুঝিয়ে বলতে চাই তাহলে হয়তো অনেকে বিরক্ত হবে, কেননা পিছনেই অনেক বড় ভিডিও হয়ে গেছে। এখন অল্প সময় বুঝিয়ে বলা যাক কিভাবে কাজ করে। নিউরাল নেটওয়ার্কের একটা ইন্ডিভিজুয়াল নিউরন তেমন কোনো শক্তিশালী কাজ করতে পারে না, কিন্তু একত্রে যদি অনেকগুলা নিউরন একত্রিত করা হয় তাহলে এটি অনেক বড় একটা শক্তিশালী হয়ে ওঠে। ইন্ডিভিজুয়াল নিউরন জাস্ট একটা সিম্পল ফাংশন সলভ করে, যা হচ্ছে f of x equal to y equal to w into x plus b। অর্থাৎ আপনি যদি ইনপুট হিসেবে x দিয়ে থাকেন তাহলে এই ফাংশন অনুযায়ী আউটপুটের রেজাল্ট আসবে। এখন এই ফাংশনটি অনেকেরই পরিচিত, কেননা এটি সরল রেখার সমীকরণ। এখন যদি আমরা এই ফাংশনে w equal to 2 এবং b equal to 1 বসাই তাহলে আমরা ইকুয়েশন y equal to 2 into x প্লাস এর 1 রেজাল্ট পাবো। এখন এই সমীকরণে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাবো, যেখানে x এর মান হচ্ছে ইনপুট এবং y এর মান হচ্ছে আউটপুট। এখন আমরা ইনপুট এবং আউটপুটের এই স্থানাঙ্কগুলো যদি গ্রাফে বসাই তাহলে একটা সরল রেখা পাবো। এখন নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ইনপুট কি হবে তাও আমরা জানি এবং আউটপুট কি আসতে হবে তাও আমরা জানি। এখন ইনপুট দেওয়ার পরে আউটপুটে কি পরিমাণ সমীকরণের পরিবর্তন আনতে হবে তা নির্ভর করে মেশিনের উপর। এক্ষেত্রে মেশিন সমীকরণের w এবং v এর ভ্যালুতে নিজে থেকেই পরিবর্তন আনে যেন কাঙ্ক্ষিত আউটপুট দেওয়া যায়। অর্থাৎ নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে সমীকরণে কি ধরনের পরিবর্তন আনলে কাঙ্ক্ষিত উত্তরটি অথবা কাঙ্ক্ষিত রেজাল্টটি পাওয়া যাবে সেই অনুযায়ী সমীকরণে পরিবর্তন আনা। এই সমীকরণের w কে বলা হয় ওয়েট এবং b কে বলা হয় বায়াস। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন এই সমীকরণের মাধ্যমে শুধু তো একটা সরল রেখা আসবে, কিন্তু সরল রেখা নয়, এমন সব বিষয় মেশিন কিভাবে সমাধান করবে বা সলভ করবে। যেমন মনে করুন পাশে দেওয়া ছবিতে থাকা এই বক্ররেখার ন্যায় আমাদের আউটপুট রেজাল্ট আসতে হবে, কিন্তু মেশিন কিভাবে এই আউটপুট রেজাল্ট আমাদেরকে দিবে? তখন সামনে আসবে হিডেন লেয়ার। হিডেন লেয়ারের ফাংশনে কিছু একটা পরিবর্তন আসবে, যাকে বলে রিলিও অ্যাক্টিভেশন ফাংশন, সংক্ষেপে রিলিও। অবশ্যই বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা শুধুমাত্র রিলিওর বিষয়টি দেখব। রিলিওর মূল বিষয় হচ্ছে x এর মান y এর থেকে বড় হলেই শুধুমাত্র উত্তরটি আসবে এবং অন্য সকল ক্ষেত্রে y 0 হবে। এখন এই অবস্থায় এমন একটি গ্রাফ আসবে যা x অক্ষের ঋণাত্মক দিকের রেখা সর্বদা সোজা পথে চলবে এবং y অক্ষের ধনাত্মক দিকের রেখা সর্বদা একটা কোণ তৈরি করে চলবে। এখানে যখন অনেকগুলো রিলিও ফাংশনকে একত্রিত করা হবে তখন আউটপুটের কাঙ্ক্ষিত রেজাল্টের কাছাকাছি একটা রেজাল্ট পাওয়া যাবে। আমি যদিও খুব সহজ করে বলেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে অনেক অনেক বেশি ক্যালকুলেশনের বিষয় রয়েছে। যেমন ফাংশনের কাজ করতে গিয়ে ম্যাট্রিক্সের অনেক বিষয় সমাধান করতে হবে, এছাড়াও ফাইনাল আউটপুট 0 এবং 1 এর মাধ্যমে আসতে হবে। এখানে সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করা হয় যেন তোর 0 এবং 1 এর মাধ্যমে আসে এবং তার থেকে প্রবাবিলিটি পাওয়া যায়। এই সম্পৃক্ত সকল ক্ষেত্রেই এই ধরনের নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। নিউরাল নেটওয়ার্ক শুধুমাত্র নাম্বার বোঝে, তার কাছে অডিও, ভিডিও, টেক্সট এই সবই হচ্ছে শুধুমাত্র নাম্বার। আসলে নিউরাল নেটওয়ার্কে যা ঘটে তা সবই হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথ। এখন প্রশ্ন আসা যাক এআই দিয়ে কি কি কাজ করা যায় এবং এআই কতটা নিখুঁতভাবে কাজ করতে পারে। এআই দিয়ে করা যায় অসংখ্য কাজ, স্বয়ংক্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে রোবট অপারেশন, রোগ নির্ণয়, গ্রাহকদের সেবা দেওয়া, এমনকি চ্যাটবোট হিসেবে মানুষের সাথে কথোপকথন চালানো। এর গতি এবং নিখুঁত মানুষের চেয়েও বেশি, কারণ এটি প্রচুর ডেটা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আরেকটি প্রশ্ন আসা যাক এআই কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও গোয়েন্দা কাজ সম্পন্ন করতে পারে। এআই বর্তমান সময়ে
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিভিন্ন গোয়েন্দা কর্মকাণ্ড সম্পূর্ণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার ব্যাপক হারে করা হচ্ছে, যার প্রমাণ গাজায় বিভিন্ন ক্ষেত্রে এআই নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে। আমরা বর্তমান সময়ে দেখতে পাই সিসিটিভির ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীর চেহারা শনাক্ত করা, সন্দেহভাজন ক্রিয়াকর্ম শনাক্ত করা, এমনকি সন্ত্রাসী কার্যকলাপের প্রতিরোধ করতেও এটির সহায়তা। তবে এখানেই শেষ নয়, এআই ব্যবহার করে ক্রমাগত আমাদের ডেটা নজরদারি করা হচ্ছে, যা কখনো আমাদের অজান্তেই ঘটে যাচ্ছে। এবার বিস্তারিত বুঝিয়ে বলা যাক। বর্তমানে এআই এতটাই এগিয়ে গেছে যা কিছু ক্ষেত্রে মানুষের থেকেও হাজার গুণে ভালো রেজাল্ট দেয়। যেমন একটা এআই এর কথা বিবেচনা করতে পারি রিক্সনেট, যা মানব অথবা যে কোনো বস্তুর ছবি দেখেই বলে দিতে পারে এটা কিসের ছবি, যা মানবের থেকেও হাজার গুণ নিখুঁতভাবে বলতে পারে। কোনো একটা বিষয়বস্তু দেখে তার উপর 5টি মন্তব্য করলে তার মধ্যে কতগুলো সঠিক হয়েছে তাকে বলে রিক্সনেট, যা মানবের ক্ষেত্রে হচ্ছে 5.1%, আর রিক্সনেটের ক্ষেত্রে হচ্ছে 3.75%, যা মানবের থেকেও কতটা দক্ষতার সাথে উত্তর দিতে পারে তা আপনি কল্পনা করতে পারছেন। এখন আমি এমন একটা এআই এর কথা বলবো যা আমাদের সকলেরই পরিচিত, চ্যাটজিপিটি। এটাকে ইন্টারনেটে থাকা প্রায় সকল বিষয়ের উপরই ট্রেন করা হয়েছে অথবা শিক্ষা দেওয়া হয়েছে। ফলে এটি আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে মানবের থেকে অনেকটা বেশি গুছিয়ে এবং সুন্দরভাবে উত্তর দিতে পারে, উপস্থাপনা করতে পারে যে কোনো বিষয়বস্তু। এছাড়াও রয়েছে বিভিন্ন ইমেজ জেনারেটর, যেখানে আমাদের নির্দেশনা অনুযায়ী ইমেজ জেনারেট করে দেয়। এই ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্ককে ডিফ্রেকশন পদ্ধতিতে ট্রেন করা হয়, অর্থাৎ প্রথমে মেশিনকে ব্লার বা নয়েজি ছবি ক্লিন করার জন্য দেয়া হয়। পরবর্তীতে মেশিন কতটা ভালোভাবে এই ছবিকে ব্লার মুক্ত অথবা ক্লিয়ার করেছে সেই বিষয়ের উপর ফিডব্যাক দেওয়া হয়। আর এইসব ট্রেনিং এর মাধ্যমে বর্তমান ইমেজ জেনারেটর এআই গুলো এমন সব মানুষের ছবি তৈরি করছে যার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই। এছাড়াও রয়েছে এআই ভয়েস জেনারেটর। এই পদ্ধতিতে আপনার ভয়েসের উপর যদি এআই কে ট্রেন করানো হয়, তাহলে আপনি যদি একটা স্ক্রিপ্ট টেক্সট আকারে লিখে দেন, তাহলে ওই টেক্সট আকারে স্ক্রিপ্টের মধ্যে যে সকল বিষয় উপস্থাপনা করছেন তা সম্পূর্ণ আপনার ভয়েসে রূপান্তর করে আপনাকে দিবে। অর্থাৎ এখন আমরা বলতে পারি এআই দ্বারা এমন কিছু কাজ করা সম্ভব যা মানুষ করতে গেলে অনেক বেশি সময় লাগবে। এমন কিছু কাজ রয়েছে যা মানবের দ্বারা করা কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। যেমন ইমেজ রিকগনিশন এআই কে বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্স-রে রিপোর্ট দিয়ে করা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে রিপোর্টগুলোতে কি কি সমস্যা রয়েছে, যার উপর ভিত্তি করে এআই শিক্ষা নিচ্ছে। তার ফলে এআই দক্ষ একজন চিকিৎসকের মতো নতুন করে কোনো এক্স-রে রিপোর্ট তার সামনে উপস্থাপন করা হলে বলে দিতে পারে কোন স্থানে কোন ধরনের সমস্যা। এবার আসা যাক এআই এর ভালো ও খারাপ দিক। এআই এর ভালো দিকগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন কাজের স্বয়ংক্রিয়তা, জটিল সমস্যার সমাধান, চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতি এবং গ্রাহক সেবায় উন্নতি। তবে এর খারাপ দিকগুলোও কম নয়, যেমন ব্যক্তির গোপনীয়তা হরণের ঝুঁকি, বায়াসড বা পক্ষপাতিত্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মক্ষেত্রে মানুষের কাজের সুযোগ কমে যাওয়া। অনেক বিশেষজ্ঞ মনে করেন যদি এআই সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তবে এআই ভবিষ্যতে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এখন কিন্তু বলতে পারি নতুন যে কোনো প্রযুক্তি যেমন সুবিধা নিয়ে আসে, তেমনি বিশেষ কিছু অসুবিধাও নিয়ে আসে, এবং সেটা হয় আমাদের ভুলের কারণে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই, যদিও একটু সময় নষ্ট হবে, তারপরে শোনাই। রহিমের মা রহিমের ছোট ভাইয়ের জ্বর হওয়ার কারণে ডাক্তারের কাছে যায়। যাওয়ার পরে ডাক্তার তাকে একটা ওষুধ দেয় এবং বলে প্রত্যেক দিন 1 চামচ করে 3 বেলা খাওয়াবেন। রহিমের মা বাসায় এসে ভাবে, সে সরল সোজা মানুষ, তেমন শিক্ষিত না। বাসায় এসে ভাবে আমি যদি বড়, অর্থাৎ আমরা যে সব চামচ দিয়ে তরকারি মানে বাইরে খাই, ওই সব চামচ দিয়ে যদি খাওয়াই, তাহলে আমার ছেলের রোগ হয়তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তখন রহিমের মা কি করে, যে ওই বড় চামচে করে ওষুধ যতগুলো ছিল সব একবারে তার ছেলেরে খাওয়ায়। এর পরবর্তীতে ফল হয় কি, তার ছেলে প্রায় মৃত্যু পর্যন্ত পৌঁছায় যায়। এখানে কিন্তু ওষুধের দোষ না, এখানে দোষ হলো রহিমের মার। সে সঠিকভাবে সিদ্ধান্ত না নিয়ে সঠিকভাবে তার ছেলেকে ওষুধ খাওয়াতে পারেনি। আর এমনইভাবে আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত মানে উন্নয়নের জন্য, ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য এআইকে
ভুল ক্ষেত্রে শিক্ষা দিচ্ছি, যার ফলশ্রুতিতে এআই আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠছে। এআই কে যদি আমরা নিয়ন্ত্রিতভাবে সঠিকভাবে শিক্ষা দিতে পারি তাহলে এআই আমাদের জন্য উন্নত এবং আমাদের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। এমনকি আমরা কিছু কিছু দেখতেছি এআই কে ব্যবহার করে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করেছে। এআই দিয়ে ভয়েস মানে নকল ভয়েস তৈরি করে মানুষকে হাজার হাজার রকমের হয়রানির শিকার করা হচ্ছে। এছাড়াও এআই দ্বারা বিভিন্ন অপ্রত্যাশিত কাজ সম্পাদন করা যাবে, যেমন এআই দ্বারা যে কোনো দেশের সরকার তার দেশের জনগণের উপর নজরদারি অর্থাৎ গোয়েন্দা নজরদারি সম্পূর্ণ করতে পারবে। যেমন আমরা বিদেশের বিভিন্ন হাইওয়েতে দেখতে পাই গাড়ির যদি অতিরিক্ত গতি থাকে তাহলে অটোমেটিক মামলা, অথবা গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অটোমেটিক পুলিশ কল সেন্টারে কল যায়। এই বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে, যদিও এই সব ক্ষেত্রে ভালো ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিভিন্ন দেশে জনগণকে হয়রানি অথবা রাজনৈতিক ফায়দা উসুলের জন্য এআই দ্বারা জনগণের উপর নিয়ন্ত্রণ করছে বিভিন্ন দেশের স্বৈর শাসকেরা। এখন যদি সরকার জনগণের কি ক্ষতি হচ্ছে, কি কি দিকে জনগণ মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই সকল বিষয় যদি এআই দ্বারা নিয়ন্ত্রণ না করে সে তার প্রতিপক্ষকে খুঁজে এবং তাদেরকে গ্রেপ্তার করে হয়রানি করে, তাহলে কিন্তু এটা এই এআই মানে এই ক্ষেত্রে এআই এর কোনো দোষ নাই। এআই তো ভাই একটা মেশিন। এই ক্ষেত্রে এআইটাকে কিভাবে আমরা পরিচালনা করছি, এই যে সরকার এআই দ্বারা জনগণকে নিয়ন্ত্রণ করে জনগণকে হয়রানি করছে অর্থাৎ তার বিরোধী দলীয় লোককে, এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের দোষ। এই অনেকেই বলি যে মেশিনের দোষ, আসলে মেশিনের দোষ না, মেশিনকে আমরা কিভাবে পরিচালনা করব সেটা আমাদের দায়িত্ব। এছাড়াও এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র ও বিভিন্ন গোয়েন্দা নজরদারির করে বিভিন্ন মানুষকে হয়রানি করা হচ্ছে। এছাড়াও এআই এর আরও একটা বড় অসুবিধা যা আমাদের মাথায় এআই এর নাম শুনলেই চলে আসে, তা হলো মানুষ বিপুল সংখ্যক কর্মসংস্থান হারাবে। আমার ভাষায় আমি এটাকে অসুবিধা বলতে চাই না, কেননা এআই যেমন মানুষের কর্মসংস্থান দখল করে নিয়েছে তেমনি একইভাবে মানুষের হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করছে। যেমন বর্তমানে আমরা ইউটিউব কিংবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করি, এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা হাজার হাজার এআই এর বিভিন্ন সুবিধা ভোগ করে থাকি। যেমন আমরা স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে স্ক্রিপ্টের একটা পয়েন্ট এআই এর কাছে প্রশ্ন করি, আমি এই চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করি এই বিষয়টি কিভাবে পরিচালিত হয়, তার উপর ভিত্তি করে আমি স্ক্রিপ্টটা লিখি। এমন এআই কন্টেন্ট ক্রিয়েশন এবং বিভিন্ন অনলাইন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হাজার হাজার ভূমিকা পালন করছে, যা মানুষের লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করছে। তাই আমার ভাষায় আমি বলতে চাই না যে এটা মানুষের কর্মসংস্থান হরণ করছে, উল্টো বলা যায় যে এটা মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এআই যে ভবিষ্যতে মানুষের জন্য হুমকি স্বরূপ হবে, মানুষের জায়গা দখল করে নেবে অথবা মানুষের ন্যায় আচরণ করবে, এই সকল বিষয় ভেবে এই সকল গুজবে কান্না দিয়ে এই সকল বিষয়কে এড়িয়ে যাওয়াই ভালো। কেননা আপনার ঘরে থাকা একটা কম্পিউটারকে আপনি কি ভয় পান? কম্পিউটারের সঙ্গে যদি আমরা একটা মাইক্রোফোন যোগ করি তাহলে কম্পিউটার শুনতে পারবে, যদি একটা সাউন্ড স্পিকার যোগ করি তাহলে কম্পিউটার কথা বলতে পারবে, যদি এবং ওয়েবক্যাম থাকলে কম্পিউটার আপনাকে দেখতে পারে। এখানে কিন্তু কম্পিউটারকে যদি আমরা মানবের ন্যায় আকৃতি দেই তখনই আমরা ভয় পাই। তার মানে আপনার বাড়িতে থাকা কম্পিউটার মানুষের মতোই অনেক কিছু করতে পারে। প্রশ্ন হচ্ছে এই কম্পিউটারকে কি দেখতে আপনি ভয় পান? সহজ ভাষায় উত্তর হচ্ছে না। তাহলে এই কম্পিউটারকে যদি আমরা একটা মানুষের ন্যায় দেখতে অথবা কোনো একটা প্রাণীর ন্যায় দেখতে আকৃতি দিয়ে তৈরি করি তাহলে আমরা কেন এটাকে ভয় পাবো? তার মানে হচ্ছে যখন একটা মেশিন মানবের ন্যায় দেখতে অথবা মানবের ন্যায় কাজ করতে সক্ষম হয় তখনই আমরা একটা মেশিনকে ভয় পাইতে শুরু করি। এখন আমরা বলতে পারি হিউম্যান ইন্টেলিজেন্ট অর্থাৎ মানব বুদ্ধিমাত্রা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমাত্রা সম্পূর্ণই আলাদা বিষয়। একজন মানব ছোট থেকে যে শিক্ষা নিয়ে বড় হয় সেই শিক্ষা আপনি সহজে মুছে ফেলতে পারবেন না, কিন্তু একটা কৃত্রিম বুদ্ধিমাত্রা অথবা একটা মেশিনের শিক্ষা আপনি তার ডেটাগুলোকে মুছে ফেললে তার শিক্ষাকে মুছে ফেলতে পারবে, যাদের নিজস্ব ফায়দা হাসিলের জন্য তৈরি করছে। ফলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই সকল সফটওয়্যার বা ভাইরাসগুলো সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি এআই জাস্ট একটা বিষয় যা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। এখন এটাকে যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি তাহলে এটা আমাদের খারাপ মানে
এটা আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে, এবং এটাকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে এটা আমাদের সঙ্গে ভালো আচরণ করবে। অর্থাৎ এটাকে আমরা যেভাবে পরিচালনা করব এটা সেভাবেই পরিচালিত হবে। এখন আসি এআই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এআইকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এআই আমাদের জীবনে নানা উপায়ে সাহায্য করতে পারে। বিভিন্ন কাজে স্বয়ংক্রিয়তা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবস্থাপনা এআই একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু আমরা যদিও এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এটি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। শেষ পর্যন্ত বলতে পারি এআই একটি প্রযুক্তির বিপ্লব যা ইতিমধ্যে আমাদের জীবনে পরিবর্তন করে দিয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে এটি কিভাবে ব্যবহার করব এবং এটি সম্ভব কি কাজে লাগাবো। এখন শেষ পর্যন্ত আমরা বলতে পারি এআই এমন একটি প্রযুক্তি যার বিপ্লবে আমাদের জীবনে বিশাল বড় একটা পরিবর্তন এসেছে। এখন সিদ্ধান্ত আমাদের এআইকে আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাবো। সর্বশেষ আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখা যাক। আপনার কি মনে হয় এআই কি মানব জীবনের জন্য আশীর্বাদ নাকি হুমকি? যা নিচের কমেন্ট অথবা মন্তব্য বক্সে জানান। আর এআই নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো তা জানান। যদি ভালো লেগে থাকে এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আরো যদি বিস্তারিত অথবা আরো শর্টকাটে জানতে চান তাও কমেন্টে জানান, এবং এখনই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করেন। আমি নতুন, আশা করি আপনাদের উপকারে আসবে এমন কিছু বিষয় নিয়েই ভিডিও তৈরি করব। প্রতিনিয়ত আপনাদের নতুন কিছু বিষয় জানাতে চেষ্টা করব এবং আমি তার থেকে নিজে শিক্ষা নেব। সর্বশেষ কথা একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর সর্বশেষ একটা খুশির খবর, আমার চ্যানেলে যেদিন 100K সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমি বেছে আমাদের 10 জন অ্যাক্টিভ সাবস্ক্রাইবারকে নিব, যাদেরকে আমি হাতে কলমে শিক্ষা দেব কিভাবে ইউটিউবে নিজের ক্যারিয়ার গড়ে ইউটিউব থেকে আয় করা যায়। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।